গুড ইভিনিং এভরিওয়ান, আমি ডক্টর এমডি এস আজম। আমাদের চোখের কিছু প্রবলেম হয়, যে প্রবলেমগুলো হয়তো আউটার রিজনে হয়। আমাদের দেখতে পাওয়া থেকে শুরু করে চোখের ফমে যাওয়া থেকে শুরু করে চোখের পাওয়ার কনজাংটিভাইটিস থেকে শুরু করে বিভিন্ন প্রবলেম চোখের হয়। কিন্তু কিছু প্রবলেম হয় চোখের রিলেটেড কিছু সমস্যা হয়, যেটা হয়তো প্রবলেমেটিক কিছু হয় না, পেশেন্টের পেন হয় না, হয়তো কোনো রকম কোনো সমস্যা হয় না, কিন্তু দেখতে খুব খারাপ লাগে এবং আমরা একটা এক্সট্রা টেনশন কিংবা অ্যাংজাইটির মধ্যে থাকি। আজকে যে প্রবলেমটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটার নাম হচ্ছে জ্যান্থালেজমা, অথবা চোখের নিচে চর্বি জমা। আমাদের চোখে এরকম রিজনে প্রচুর পেশেন্ট আমরা দেখতে পাবেন, এরকম রিজন থেকে শুরু করে ইনার রিজন, আউটার পার্ট থেকে শুরু করে ইনার রিজন, বোথ আয়ে একটা চর্বি জমার মতো হোয়াইট প্যাচ টাইপের কিংবা স্পট টাইপের আমাদের থাকে। ম্যাক্সিমাম আমরা পেশেন্ট দেখতে পাই, চেম্বারে হোক, বাইরে হোক, হসপিটালে হোক, প্রচুর পেশেন্ট আমাদের কাছে আসে। তো এটা নিয়ে অনেকজনই কিন্তু একটা অ্যাংজাইটি কিংবা ডিপ্রেশনের মধ্যে থাকে। প্রথম কথা বলবো, এটা নিয়ে কোনো চিন্তা নেই, এটা 100% প্রবলেম সলভ হয়, এটা 100%। আজকে একটা পেশেন্ট, আমি প্রচুর পেশেন্ট দেখেছি, আজকে হঠাৎ করে আমার মনে হলো যে আজকে এটা নিয়ে ভিডিও করা যেতেই পারে, একটা সাকসেসফুল কেস আমি দেখেছি। তো এটা নিয়ে প্রথম কথা হচ্ছে, এটা নিয়ে ডোন্ট ওয়ারি, এটা একদমই সারানো যায়, এটা কোনো প্রবলেম নয়। তবে হ্যাঁ, এটার হলে আমরা অনেক সিমটম কিংবা সাইন পাই, আমাদের শরীরের কিছু চেঞ্জ হয়। প্রথমত আমরা বলবো যে এটা ডেফিনেশনটা কি। একটা ইয়োলো প্যাচ টাইপের জাস্ট গ্রো করে, এটা কমপ্লিটলি বিনাইন এবং হার্মলেস, কর্নার অফ আই এবং জাস্ট আপার পার্ট অফ আইলেস, এটাকে আমরা জ্যান্থালেজমা বলবো। এর কারণ প্রচুর আছে, আমরা কারণটা জানবো, সিমটম জানবো, ডায়াগনোসিস জানবো, ট্রিটমেন্ট জানবো, প্রিভেনশন জানবো। প্রথম কথা যেটা হচ্ছে যে এর কারণটা কি। আমরা কারণ প্রচুর আছে, তার মধ্যে যেটা প্রথম ইম্পর্টেন্ট দুটো কারণ আমরা দেখবো, একটা প্রাইমারি কজ, একটা সেকেন্ডারি কজ। প্রাইমারি কজ যেটা হচ্ছে, যাদের ক্ষেত্রে যেসব পার্সেন্ট ডায়াগনোসিস থাকে একটা হাইপারলিপিডিমিয়া বা ডিসলিপিডিয়া, মানে যাদের হাই লেভেল অফ এলডিএল লেভেলটা, যেটা দুদিন আগে আমি ভিডিওতে দিয়েছি, হাইপার কোলেস্ট্রিমিয়া একটা ভিডিও দিয়েছি কোলেস্ট্রল লেভেল হাই হওয়ার জন্য, আপনারা ওটা দেখলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো প্রাইমারি কজটা হচ্ছে যখন এলডিএল লেভেলটা প্রচুর হারে বেড়ে যায়, যেটাকে আমরা ব্যাড কোলেস্ট্রল বলি। 2 নম্বর হচ্ছে এসডিএল লেভেলটা কমে যাওয়া, যেটা গুড কোলেস্ট্রল, যেটা হেলদি কোলেস্ট্রল বা হেল্পফুল কোলেস্ট্রল। আর একটা কি, ট্রাইগ্লিসারাইড লেভেলটা প্রচুর বেড়ে যাওয়া, কোলেস্ট্রল লেভেলটা প্রচুর বেড়ে যাওয়া, এটা হচ্ছে প্রাইমারি কজ। দ্বিতীয় হচ্ছে সেকেন্ডারি কজ। তার মধ্যে আরেকটা কি কজ আছে প্রাইমারি কজে, একটা ফ্যামিলিয়াল ফ্যাক্টর ক্রিয়েট করে, জেনেটিক একটা অবশ্যই ফ্যাক্টর। জেনেটিক্যালি যদি কারো জ্যান্থালেজমা থাকে, বা জেনেটিক্যালি যদি কারো হাইপার লিপিডিমিয়া বা হাইপার কোলেস্ট্রিমিয়া থাকে, কিংবা জেনেটিক্যালি লাইপোপ্রোটিন লাইপেজ ডেফিসিয়েন্সি যদি কারো থাকে, তাহলে এই প্রবলেমগুলো হতে পারে। আমি সেকেন্ডারি হিসাবে যদি ধরি, সেকেন্ডারি ফ্যাক্টরটা কি, প্রথম কথা হচ্ছে ডায়েট, হাই স্যাচুরেটেড ফুড এবং কোলেস্ট্রল। আমরা যেসব পার্সনরা প্রচুর হাই কোলেস্ট্রল কিংবা হাই কোলেস্ট্রল এবং স্যাচুরেটেড ফ্যাট খাচ্ছি, তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি। আর ক্ষেত্রে যারা ওভারওয়েট বা ওবেস পার্সন, তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি। আর নট গেটিং এনাফ এক্সারসাইজ অর ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যারা আমরা হয়তো কাজকর্ম কম করি বা এক্সারসাইজ কম করি, তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা অনেকটা বেশি। আর কার ক্ষেত্রে কনজিউমিং অ্যালকোহল এক্সেসিভলি বা রেগুলারলি, যারা হয়তো মদ খায়, রেগুলারলি খাচ্ছে কিংবা প্রচুর বেশি খাচ্ছে, তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি। স্মোকিং এবং আদার টোবাকো বা স্মোকিং যারা খাচ্ছে, তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি থাকে। তো এগুলো ফ্যাক্টর একটা কজেশন ক্রিয়েট করে এই প্রবলেমের জন্য, জ্যান্থালেজমার জন্য এই প্রবলেমগুলো দায়ী। রিস্ক ফ্যাক্টর কি হতে পারে? রিস্ক ফ্যাক্টর হচ্ছে ডায়াবেটিস একটা রিস্ক ফ্যাক্টর, ক্রনিক সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ, হাইপোথাইরয়েডিজম, হাইপারটেনশন, প্রাইমারি বিলিয়ারি সিরোসিস বা আদার লিভার প্রবলেম বা ফ্যাটি লিভার হতে পারে। ফ্যামিলি হিস্ট্রি অফ স্ট্রোক বা হার্ট ডিজিজ থাকতে পারে, সেটা একটা রিস্ক ফ্যাক্টর হতে পারে। সার্টেন মেডিকেশন যারা খায়, যারা বিটা ব্লকার কিংবা কন্ট্রাসেপটিভ ওসিপি, যারা বাচ্চা বন্ধ করতে পারে, তাদের ক্ষেত্রেও একটা প্রবলেম অনেক সময় থাকে, এটা রিস্ক ফ্যাক্টর ক্রিয়েট কিন্তু করে। তো এই প্রবলেমগুলো আমাদের ক্ষেত্রে ম্যাক্সিমামই দেখা যায়। সিমটম, এটা বেসিক্যালি এফেক্ট কারা হয়, কারা এফেক্ট হয়, মোস্টলি হচ্ছে যারা মোটামুটি 50% ক্ষেত্রে দেখা গেছে, 50% ক্ষেত্রে দেখা যায় যাদের কোলেস্ট্রল লেভেলটা হাই বা ফ্যামিলি হিস্ট্রি অফ কোলেস্ট্রল, তাদের ক্ষেত্রে অনেকটা হওয়ার চান্স থাকে।
আবার বাকি 50% হয়তো কোলেস্ট্রল লেভেল হাই নেই, কিন্তু জেনেটিক্যালি তাদের ফ্যামিলিতে হয়তো কারো কোলেস্ট্রল ছিল বা জ্যান্থালিজমা ছিল, তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি। বয়সের দিক থেকে যদি দেখি তাহলে 30 থেকে 55 বা 60 ইয়ার্স অব্দি হয়। আর একটা কাদের হয়, তুলনামূলক ফিমেলদের বেশি হওয়ার চান্স থাকে। সব পার্সনদের ক্ষেত্রে হয়, কিন্তু আমরা দেখেছি ফিমেলদের ক্ষেত্রে তুলনামূলক একটু বেশি, তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা একটু বেশি থাকে। সিমটম একটা কি থাকছে, একটা ফ্ল্যাট বা বাম্পি, এখানে একটা ফ্ল্যাট ইওলো টাইপের একটা প্যাচ থাকে, কিংবা এই রিজনে নিচের দিকেও থাকে, ওপর দিকেও থাকে, একটা ফ্ল্যাট বাম্পি, যেটা অনেক সময় ইচিং হয়। পেশেন্ট অনেক সময় বলে আমাদের একটা ইচ হচ্ছে, সফট ফার্ম, একটা আনকমফোর্টেবল, সবসময় একটা আনকমফোর্টেবল ফিল হয়। এমনি চোখের কোনো সমস্যা হয় না, এইরকমই কোনো একটা সিমটম, তেমন কোনো মেজার কোনো সিমটম থাকে না। অ্যাসোসিয়েটেড যদি থাকে, তার সাথে যদি হাইপার কোলেস্ট্রিমিয়া থাকে বা হাইপার টেনশন থাকে বা ডায়াবেটিস থাকে, তার ক্ষেত্রে তার সঙ্গে এই প্রবলেমের সঙ্গে ডায়াবেটিক যা সিমটম থাকবে বা হাইপার কোলেস্ট্রিমিয়া যা সিমটম থাকবে বা হাইপার লিপিডিমিয়া যা সিমটম থাকবে বা হাইপার টেনশনের যা সিমটম আছে, সেম জিনিসগুলো সিমটমগুলো প্রেজেন্ট থাকবে। তো সিমটম হচ্ছে এটা। ডায়াগনোসিস কি? ডায়াগনোসিস কিছুই, ডায়াগনোসিস প্রথম কথা হচ্ছে যে আমরা যদি দেখা যায় যে সেকেন্ডারি কোনো ফ্যাক্টর আমরা যদি প্রাইমারি কোনো ফ্যাক্টর থাকে, যদি লিপিড প্রোফাইল বেশি থাকে, তার ক্ষেত্রে কোলেস্ট্রল বেশি থাকে, ট্রাইগ্লিসারাইড বেশি থাকে, ব্যাড কোলেস্ট্রল বেশি থাকে, এলডিএল, গুড কোলেস্ট্রল কম, তাদের ক্ষেত্রে একটা লিপিড প্রোফাইল ডেফিনেটলি করাবো। এটার জন্য স্পেসিফিক কোনো টেস্ট কিন্তু হয় না। আমার যদি প্রাইমারি অন্য কোনো ফ্যাক্টর থাকে, সেটা আমি একটা রিপোর্ট টেস্ট করাতে পারি, ডায়াগনোসিস করাতে পারি। ইন কেস অফ হাইপারটেনশনের ক্ষেত্রে একটা ইসিজি করাবো, একটা ইসিজি ডেফিনেটলি করাবো, তার সাথে একটা ইকোকার্ডিওগ্রাফি করাবো, তার সাথে আমি আদার কিছু ব্লাড টেস্ট আমি অবশ্যই করাবো। ইন কেস অফ কিডনির ক্ষেত্রে ইউরিয়া ক্রিয়েটিনিন একটা আমি করাবো। ইন কেস অফ হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে থাইরয়েড প্রোফাইল ডেফিনেটলি একটা দরকার আছে। তার সাথে আমি যদি মনে হয় এটা সিটি স্ক্যান কিংবা এমআরআই একটা করতে পারি, যে এটা হাইপোথাইরয়েডিজম কোথা থেকে আসছে প্রবলেমটা, পিটুইটারি গ্ল্যান্ড থেকে কোনো সমস্যা হচ্ছে না, মেন থাইরয়েড গ্ল্যান্ড থেকে হচ্ছে। তো এগুলো কয়েকটা রিপোর্ট আমি কিন্তু করাতে পারি। এই রিপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার সঙ্গে প্রিভেনশন একটা ফ্যাক্টর ক্রিয়েট করে, প্রিভেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে যে আমরা যেটা ফার্স্ট অফ অল প্রথম যেটা আমরা বলবো পেশেন্টকে, একটা যারা ওয়েট থাকে, যারা ওবেস থাকে, তাদের একটা লস অফ ওয়েট আমরা একটা অ্যাডভাইস দেবো, যে একটা ওয়েট লস করতে হবে। তার কারণটা হচ্ছে ওবেস যারা মোটাসোটা থাকে, তা মোটাসোটাগুলো সবসময় এলডিএল লেভেলটা বেড়ে যাওয়ার চান্স থাকে এবং ট্রাইগ্লিসারাইড লেভেলটা বেড়ে যাওয়ার চান্স থাকে। এতে আমাদের কিন্তু হেলথ কন্ডিশন খারাপ হতে পারে এবং তার সাথে জ্যান্থালিজমা হওয়ার চান্সটা বেশি থাকে। দ্বিতীয় হচ্ছে ইটিং হেলথফুল ডায়েট। স্পেশালি আমি অ্যাভয়েড কি ফুড করবো, যেটা সবসময় মিল্ক প্রোডাক্ট, মিল্ক আমি অ্যাভয়েড করবো, একটা বাটার অ্যাভয়েড করবো, চিজ অ্যাভয়েড করবো, আইসক্রিম টাইপের খাবার আমি অ্যাভয়েড করবো, ফ্যাটি মিট, তার সাথে কেক অ্যান্ড কুকি, ফুড কন্টেনিং কোকোনাট বা পাম অয়েল, এগুলো আমি একটু অ্যাভয়েড করতে হবে, এগুলো যতটা পারা যায় এগুলো। তার সাথে পারসন শুড কনজিউম হেলথফুল ফ্যাট, এর পরিবর্তে মানে ফ্যাটের পরিবর্তে আমরা কি খেতে পারি, একটা অনেক সময় আমরা ভেজিটেবল ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা ফ্যাটি ফিশ খেতে পারি, নাটস, সিডস, এগুলো আমি খেলে কিন্তু এই প্রবলেম থেকে অনেকটা দূরে থাকা যাবে। আরেকটা কি, ফুড রিচ ইন সলিউবল ফাইবার অলসো হেল্প লোয়ার কোলেস্ট্রল লেভেল। কি ফুড লোয়ার কোলেস্ট্রল করতে পারে, বিন, তার সাথে আদার পালস, ওটস, বার্লি, তার সাথে হোল গ্রেন রাইস, ফ্রুটস কিছু হয়, স্পেশালি কিছু ফ্রুটস, তার সাথে বেদানা হতে পারে, তার সাথে আমাদের যেটা পেয়ারা সব থেকে বেশি ভালো। এগুলো ফুড আমাদের খেলে আশা করছি প্রবলেমগুলো কিন্তু আমাদের কোলেস্ট্রল লেভেলটা কমবে এবং তার সাথে সাথে আমাদের গুড কোলেস্ট্রল লেভেলটা বাড়বে, যেটা এইচডিএল আমরা বলছি। এক্সারসাইজ একটা রেগুলারলি সবারই দরকার আছে, তার কারণ এক্সারসাইজ যদি আমি করি তাহলে কোলেস্ট্রল লেভেলটা একটা নর্মাল অবস্থায় থাকে, এলডিএল লেভেলটা সবসময় নর্মাল অবস্থায় থাকে, এইচডিএলটা ভালো থাকে। এতে আমাদের যেমন হাইপার লিপিডিমিয়া হওয়ার চান্স কম থাকবে, হাইপার টেনশন হওয়ার কম চান্স থাকবে, হার্ট অ্যাটাক হওয়ার চান্স কম থাকবে, তার সাথে হাইপার টেনশন হওয়ার চান্স কম থাকবে, তার সাথে জ্যান্থালিজমা হওয়ার চান্সটাও কম থাকবে। তার কারণ যদি কোলেস্ট্রল লেভেলটা কম থাকে তাহলে ভেরি রেয়ার চান্স টু জ্যান্থালিজমা। তো এটা একটা করবো। আর রিডিউসিং অ্যালকোহল কনজাম্পশন, যেটা একটা কজ আমি বলেছি, অ্যালকোহলটা একটা রিডিউস করতে হবে, টোটালি অফ করতে হবে, তাহলে আমাদের ব্যাড কোলেস্ট্রল লেভেলটা আস্তে আস্তে কমতে থাকবে, তাহলে এটা অনেকটা আমাদের সমস্যার সমাধান হবে। লাস্টলি যেটা হচ্ছে যে স্মোকিং অ্যাভয়েড, আমার ডেফিনেটলি স্মোকিং অ্যাভয়েড ইম্পর্টেন্স আছে। স্মোকিং, তার সাথে আদার টোবাকো, এগুলো কোয়েট করতে হবে, তাহলে আশা করছি এই প্রবলেম থেকে অনেকটাই রেহাই পাওয়া যাবে। লাস্টলি মোস্ট ইম্পর্টেন্ট যেটা ট্রিটমেন্ট, আমি একজন হোমিওপ্যাথি ডক্টর, বিএইচএমএস ডক্টর, আমাদের কাছে প্রচুর হাই র্যাঙ্কের মেডিসিন আছে, 100% সাকসেস আমাদের কাছে আছে। সমস্ত বিএইচএমএস ডক্টররা জানে আমরা যা মেডিসিন দিই
আমরা দেখেছি যে এখন পর্যন্ত খুব কমই ফেলিওর আমাদের কাছে হয় যদি টোটালিটি অফ সিমটম ঠিকঠাক করে হয়। কোনো রকমভাবে স্পেসিফিক ওষুধ একদমই নয়, নেই কোনো রকমভাবে, কারণ এটা কমপ্লিটলি ক্রনিক কেস একটা। যদি টোটালিটি অফ সিমটম আমি দিই ঠিকঠাক করে স্টেকিং বা টোটালিটি বা মায়াজমেটিক স্টেক করে আমি দিই, তাহলে ডেফিনেটলি ভালো রেসপন্স। এবং আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি কিন্তু প্রচুর এটা আমার কাছে প্রচুর সাকসেস আছে কেস, যত পেশেন্ট এসছে মোটামুটি সাকসেসফুল আমার কাছে আছে। কি কি মেডিসিন আমাদের কাছে আসে, স্পেশালি প্রচুর ওষুধ আছে, তার মধ্যে ব্রেমস্টোন ইজ এক্সেলেন্ট মেডিসিন, আর্বরভাটাই খুবই ভালো ওষুধ, মেড্রাইনাম ইজ এক্সেলেন্ট ড্রাগ, তার সাথে কুইক সিলভার কিছু কিছু জায়গাতে আমার ভালো রেসপন্স করে, পালসিটিলা ইজ এ গুড ড্রাগ, সোরাইনাম এক্সেলেন্ট ড্রাগ, ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া গ্রুপ পুরোটা, ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া আয়োড, তার সাথে ক্যালকেরিয়া সালফ প্রচণ্ড ভালো রেসপন্স, এগুলো আমরা দেখেছি। তার সাথে অ্যান্টিম ক্রুড খুব ভালো রেসপন্স আমরা দেখেছি। তো এক্সেট্রা প্রচুর ওষুধ উদাহরণ দিলে শেষ হবে না, এত মেডিসিন আমাদের ক্ষেত্রে আছে। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কেসটেকি। আমি যে মেডিসিনগুলো নাম বললাম এটা কিন্তু স্পেসিফিক, নামটা আমি বলতে পারি, কিন্তু এর পেছনে ডেফিনেটলি একটা টোটালিটি আছে, ডেফিনেটলি অ্যান্টিমায়াজমেটিক আছে, আমার ফেলিওরও প্রচুর আছে, তার সাথে সাকসেসফুলও প্রচুর আছে। আমি যে ওষুধগুলো দিয়েছি টোটালি অ্যান্টিমায়াজমেটিক দিয়েছি এবং আমি টোটালি অফ সিমটম করে দিয়েছি। এটুকুই বললাম। আপনারা যদি প্রবলেম হয় আপনারা অবশ্যই একজন কনসাল্ট করুন বিএইচএমএস ডক্টরের কাছে, তার আমার মনে হয় সব থেকে ভালো। আরও অনেক ফ্যাসিলিটি ট্রিটমেন্ট আছে, লেজার অপারেশন, প্রচুর লেজার দিয়ে, অনেক সময় লেজার দিয়ে অনেকটা এটা রিমুভ করা হয়, তার জন্য কিছু কমপ্লিকেশন আমাদের কাছে আসে, অনেক পেশেন্টের কমপ্লিকেশন আমাদের নিয়ে আসে। তো লেজার অপারেশনের সব থেকে মোস্ট কমপ্লিকেশন হচ্ছে স্কিন ক্যান্সার হতে পারে, কারণ আমি যদি এটাকে দিয়ে লেজার দিয়ে বন্ধ করি তাহলে স্কিন ক্যান্সার হওয়ার চান্সটা বেশি থাকে। তো এটুকুই বললাম আপাতত। কমপ্লিকেশন কি হতে পারে, ওই তো সেম জিনিসটাই বললাম যে লেজার ওটি যদি আমি করি তাহলে এটাই কমপ্লিকেশন, অন্য কোনো কমপ্লিকেশন কিছুই হয় না সেরকম। বাকি যা আমার হাইপারলিপিডিমিয়া বা হাইপারটেনশন বা ডায়াবেটিক বা হার্ট অ্যাটাক বা সেরিব্রাল স্ট্রোক যা আছে সেই সেম কমপ্লিকেশন হতে পারে। তো ট্রিটমেন্ট এটুকুই, বাকি ডিটেলসটা এটুকুই বললাম। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে প্লিজ কমেন্ট করুন, আশা করছি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি না পারলে আমার সিনিয়র দাদারা আছে, নট অনলি সিনিয়র, তার সাথে আমার স্যাররা আছে, তাদের সঙ্গে কনসাল্ট করে ডেফিনেটলি উত্তর দেবো। আজকে এটুকুই বললাম, পরে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপাতত সবাই ভালো থাকুন, হেলদি ফুড খান, সবাই এক্সারসাইজ করুন, স্মোকটা অন্তত কোয়াইট করুন। যারা অ্যালকোহল খাচ্ছেন প্লিজ অ্যালকোহল খাবেন না। অ্যালকোহলে নট অনলি আপনার জ্যান্থালাসমা, অলসো প্রচুর সমস্যা অ্যালকোহলে হবে, স্মোকিংও প্রচুর সমস্যা। সবাইকে হাত জোড় করে বলছি দয়া করে অ্যালকোহল স্মোকিংটা অ্যাভয়েড করুন, হেলদি লাইফ লিড করুন, এক্সারসাইজ করুন। আশা করছি সবাই ভালো থাকবেন। তো আপাতত এটুকুই, সবাই ভালো থাকুন, শুভরাত্রি সবাইকে।